আমরা কোর্টের উপর সম্পূর্ণ ভরসা করি। এইজন্য আমরা প্রত্যাশা করি যে আমরা যে এভিডেন্সগুলো কোর্টে দাখিল করেছি, যে আর্গুমেন্ট করেছি এবং যেহেতু আমরা একটা সত্য মামলা নিয়ে কোর্টের সামনে বিচারের জন্য উপস্থিত হয়েছি। এখানে তামিমা সুলতানার বিরুদ্ধে ৪৯৪ ধারায় অর্থাৎ হাসব্যান্ডকে ডিভোর্স না দিয়ে আরেকটি বিয়ে করলে বাংলাদেশের আইনে সেটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এবং আইনে বলছে যে যদি একজন নারীর ২ টা স্বামী থাকে, ২ টা বিয়ে করে, সেই ক্ষেত্রে সেকেন্ড যে বিয়েটা সেটা একটা অবৈধ বিয়ে। এক্ষেত্রে ৪৯৪ ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং পরবর্তীতে এই মামলাটা ইনিশিয়েট করার পরে তিনি কিছু জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া ডকুমেন্ট তৈরি করেছেন। যেটা পিবিআই এর তদন্ত রিপোর্টে স্পষ্ট উঠে এসেছে। এবং বাংলাদেশ ডাক বিভাগের ডিজিএম এসে কোর্টে সাক্ষ্য দিয়েছেন যে এগুলো বাংলাদেশ ডাক বিভাগের ডাক রসিদই না। অর্থাৎ এইখানে শুধুমাত্র যে রাকিব হাসানের সাথে অপরাধ হয়েছে তা নয়, ডাক বিভাগের ডাক রসিদগুলিও জাল জালিয়াতির মাধ্যমে সৃজন করা হয়েছে। পিবিআই দীর্ঘ ৬ মাস তদন্তে সবকিছু পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে তদন্ত করে এবং সবকিছু তদন্তের মাধ্যমে এই রহস্যটা বের করেছে। তারা প্রথমে ২০১৬ সালে ডিভোর্স দাবি করলেও আমরা ১০ জন সাক্ষী আদালতে উপস্থিত করেছি আমাদের সপক্ষে। সেখানে তারা কথিত ২০১৬ সালের ডিভোর্সের তারিখের পরেও যেই বাসায় তারা ভাড়া ছিলেন সেই বাসার বাড়িওয়ালা এসে সাক্ষী দিয়েছেন এবং আপনারা জানেন যে থানায় একটা ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম থাকে। সেখানে ডেট থাকে আসলে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত একজন ভাড়াটিয়া সেই বাসায় উঠছেন। তামিমা সুলতানা তার ভুয়া কাগজপত্রের মধ্যে ২০১৬ সালের তালাকের দাবি করলেও উনি পরবর্তীতে ১৭ সালে যে বাসা ছিলেন সেই বাসার ঠিকানা লিখে রেখেছেন, যেটা একটা মানুষের পক্ষে সম্ভব না যে তিনি ভবিষ্যৎ দেখে ফেলবেন আগে থেকেই। সেকেন্ডলি হচ্ছে তিনি নিজেই স্বীকার করেছেন তিনি রাকিব ব্যতীত আর কাউকে আসলে কোনো নোটিশ পাঠাননি। অর্থাৎ সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তিনি কোনো ধরনের নোটিশ পাঠাননি।